আসসালামু আলাইকুম। সাথে আছি এস দিগন্ত। শুনছেন আমার ইউটিউব চ্যানেল দিগন্ত হরর স্টোরি এবং ফেসবুক পেজ দিগন্তের হাতছানি। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ঘটনাটি শুনছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার চ্যানেলের মূল উদ্দেশ্য যে আমি ঘটে যাওয়া বাংলাদেশের গ্রামের প্রত্যন্ত গ্রামের অঞ্চলের সত্য কাহিনী নিয়ে যে ভয়ের কাহিনীগুলো ঘটে যায় আপনাদের সাথে, সেগুলোই মূলত আপনাদের সামনে উপস্থিত করা। এটাই হচ্ছে দিগন্তের হাতছানি চ্যানেলের মূল উদ্দেশ্য। তো যাই হোক, প্রিয় লিসেনার, আজকের যে ঘটনাটি বলবো এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা এবং এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি কুষ্টিয়া থেকে। আমি কিছুদিন আগে কুষ্টিয়াতে গিয়েছিলাম, যাবার পরে এক চার দোকানে বসেছিলাম। সেই চার দোকানদার মূলত এই ঘটনাটি আমাকে বলেছিল। ঘটনাটি যার সাথে ঘটেছিল তিনি এই চায়ের দোকানদার, তার নাম হচ্ছে সুবহান ভাই। এই সুবহান ভাই আমাকে এই ঘটনাটি বলেছিল এবং তার আপন ভাগ্নের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি। তো চলুন প্রিয় লিসেনার, আমরা কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। সময়টা ছিল 2015 সাল। এই যে সুবহান ভাই, এই সুবহান ভাইয়ের বড় বোনের ছেলে, ভাগ্নে, সে এবং তার এক বন্ধু এই সুবহান ভাইদের বাড়িতে বেড়াতে আসে, মানে তার নানি বাড়িতে বেড়াতে আসে। সময়টা শীতের সময়, ডিসেম্বর মাসে, 2015 সালের ডিসেম্বর মাসে। তো লিসেনার, আপনারা হয়তো ফলো করবেন যে এই সময় কিন্তু গ্রামগঞ্জের খেজুরের গাছ কাটে খেজুরের রস খাওয়ার জন্য, বা সেই রস দিয়ে পাটালি বলেন, গুড় বলেন, এইগুলা তৈরি হয়। তো এই সময়কার ঘটনা। তো যথারীতি তার ভাগ্নের নাম সোহেল এবং তার ফ্রেন্ড শিমুল, এই দুজন এই কুষ্টিয়া তার নানি বাড়িতে বেড়াতে আসে। এক্সাক্ট লোকেশন বলতে যেহেতু নিষেধ করেছে, সেহেতু আমি আর এক্সাক্ট কুষ্টিয়ার লোকেশনটা বললাম না। শুধু এতটুকুই বলবো যে কুষ্টিয়া চুয়াডাঙ্গা যাওয়ার যে হাইওয়ে, এই হাইওয়ের পাশে কোনো একটি গ্রামে তার বাড়ি। তো সেখানে তার ভাগ্নে সোহেল এবং শিমুল এই দুজন বেড়াতে আসে। আর্থিক অবস্থা ভালো থাকায় তার ভাগ্নের একটি মোটরসাইকেল ছিল, বেশ তখনকার দিনে অনেক দামি একটি মোটরসাইকেল। তো সেটা নিয়েই মূলত এই সুবহান ভাইদের বাড়িতে বেড়াতে আসে। তো যথারীতি সন্ধ্যার নাস্তা শেষ করে তারা দুজন বের হয় রাইডিংয়ে। গ্রামের নানি বাড়িতে আসলে মূলত সবাই একটু ঘোরাফেরা করে। তো সে আর তার বন্ধু বাইক নিয়ে গ্রামে বের হয়। তো কুষ্টিয়া অঞ্চলে কিন্তু প্রিয় লিসেনার, মাঝে মাঝে মেলা হয়, শীতকালে অনেক জায়গায় মেলা হয়। তো সেখানেই মূলত কোনো একটি স্থানে মেলা লেগেছিল। তো তার ভাগ্নে এবং ভাগ্নের বন্ধু, তারা দুজন মেলা দেখতে যায়। তো সেখানে গিয়ে অনেক রাত হয়ে যায়, ফিরতে ফিরতে রাত হয়ে যায়। হয়তো সার্কাস বা যাত্রা দেখে তারা ফিরছিল। তো আনুমানিক রাত 2টো কি 2:30 সে সময় তারা এই সুবহান ভাইদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, মেলার মাঠ থেকে রওনা দেওয়ার পরে তারা গ্রামের রাস্তা ধরে সজোরে বাইক চালিয়ে আসতেছে। যেহেতু আঁকাবাঁকা রাস্তা, দুধারে মাঠ, আকাশে আধা জ্যোৎস্না আধা আলো, এমন একটি ওয়েদার, আর প্রচুর ডিসেম্বরের কনকনে শীত। তো লিসেনার, আপনারা হয়তো জানেন যে এই উত্তরাঞ্চলে অনেক শীত পড়ে। এই শীতের মধ্যে জ্যোৎস্না রাত, গ্রামের দিন, মানে গ্রামে এই দৃশ্যগুলা অনেক সুন্দর।
রাতে যারা দেখবেন যে অল্প অল্প কুয়াশা, আকাশে চাঁদ, হ্যাঁ, দূর হতে শিয়ালের ডাক ভেসে আসছে, তো এমন একটি সময় তারা মেঠো রাস্তা দিয়ে আগাচ্ছে। সুবহান ভাই বাড়িতে যেতে তখন কাঁচা রাস্তা ছিল, রাস্তা তখনও পাকা হয়নি। তো যেতে যেতে দুজনে বেশ সুন্দরভাবে বাইক রাইডিং করছে মনের আনন্দে। হঠাৎ করে কোথা থেকে সামনে একটি লোক চলে আসে। তখন এই সুবহান ভাইয়ের যে ভাগ্নে সোহেল, এ খুব রেগে যায়, সাথে সাথে বাইকটা দাঁড় করায়। বাইকটা দাঁড় করানোর পরে দেখে যে একটি লোক নর্মাল মানুষের মতো, শীতের পোশাক পরে, মাফলার দিয়ে মুখ বাঁধা, এরকম ওই মেট্রো রাস্তা থেকে নেমে মাঠের ভিতর থেকে হাঁটা দিচ্ছে। তখন যেহেতু এত জোরে বাইক চালিয়ে আসতেছে, আলো দেখা সত্ত্বেও সেই লোকটা গাড়ির সামনে লাফ দিছে। তখন এই কারণে এই সাকিব ভাই অনেক রেগে যায়। রেগে যাওয়ার পরে একটি পর্যায়ে ওই লোকটাকে দাঁড় করায়, যে ভাই কে আপনি, এত রাতে যে কোথায় যাচ্ছেন আপনি? তখন সেই লোকটি তার দিকে ওই মাঠ থেকে আস্তে আস্তে আবার উঠে আসে, রাস্তায় উঠে আসে, এসে ভয়ঙ্কর দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়েছে। তাকিয়ে থাকার কিছুক্ষণ পরে কিছুক্ষণ চুপ ছিল। তো হঠাৎ করে ওই লোকটি, আগন্তুক যে হঠাৎ করে আগমন হয়ে বাইকের সামনে চলে আসলো, এই সুবহান ভাইয়ের ভাগ্নে সোহেলের উপরে খুব চড়াও হয়। শুধু এতটুকুই কথা বলে, যা আজকে তোদের ছেড়ে দিলাম। তো এই কথা শুনে লিসেনার, এই সাকিব এবং তার বন্ধু শিমুল, এই দুজনেই ভীষণ রেগে যায়। কি যে দোষ করলো সেই লোক, আর আমাদের বলছে যে যা ছেড়ে দিলাম। তখন এই সোহেলের সাথে থাকা তার যে বন্ধু শিমুল, সে সোহেলকে বলে যে থাক, এইটা যেহেতু আমাদের গ্রাম না, আমাদের অঞ্চল না, এই লোক কে নাকি তুই টান দে। যেহেতু লিসেনার এই অঞ্চলে 2015 সালের দিকে পার্টির ছেলে পেলে, মানে আপনার বলতে চাচ্ছি যে নিষিদ্ধ পার্টিগুলা, ওই মানে সন্ত্রাসের খুব উৎপাত। তো এরা দুজন হঠাৎ করে ভাবছে যে সম্ভবত মনে হয় কোনো সন্ত্রাস দলের সদস্য হবে, আমরা দুইজন আর সে একা, তো আমাদের সাথে মোটর সাইকেল আছে। এই লোক মানে এইটুক কথা বলাতে হঠাৎ করে রেগে উঠে বলল যে যা তোকে ছেড়ে দিলাম, তাহলে নিশ্চয়ই হয়তো কাছে অস্ত্র আছে, সেহেতু আমি আর এখানে আগাবো না। তাই বলে এই দুইজন কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিয়ে রওনা দেয়। রওনা দেওয়ার পরে যেহেতু লিসেনার, আমি প্রথমে বলেছি জ্যোৎস্না রাত ছিল, এই জ্যোৎস্না রাতে দেখতে পায় সেই লোকটি আবার ভাঙা গলায় গান গেতে গেতে মাঠে নেমে যায়। তো মাঠে কিছু দূর যাওয়ার, মানে যেখান থেকে রাস্তা সেখান থেকে প্রায় অল্প একটু কোয়ার্টার কিলো এত দূরেই একটি কবরস্থান মাঠের মধ্যে। তো কবরস্থানে 3টা আলো জ্বলছে, 3টা লাইট আছে। তো মোটামুটি এদিকে জ্যোৎস্না রাত আর ওইদিকে কবরস্থানের লাইট, এই দুটো মিলে সব কিছু দেখা যাচ্ছে। তো এই সোহেলের পিছনে থাকা শিমুল, সে আস্তে আস্তে সে মাঠের দিকে ফলো করছে। ফলো করার পরে তখন দেখে লোকটি 30 সেকেন্ডের ভিতরে অনেকটা পথ চলে গেছে। তখন এই শিমুল সোহেলকে বলছে, সোহেল একটু আস্তে গাড়ি চালাতো, আমরা এইটুকু আসলাম আর এই লোকটা পায়ে হেঁটে গোরস্থানের কাছে চলে গেল, হাউ টু পসিবল ইট? তাইলে মনে হয় দৌড়াই গেছে বা অন্য কিছু, একটু গাড়িটা স্লো কর, আমরা একটু দেখি। তখন এই সোহেল আর এবং শিমুল, এরা দুজন মিলে দেখতেছে যে এই লোকটি গোরস্থানের কাছে গিয়ে একটু দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে গোরস্থানের লিসেনার, যেই গোরস্থানে তারা গিয়েছে, গোরস্থানের বাউন্ডারিটা অনেক উঁচু। তো সেখানে এক লাফ দিয়ে পার হয়ে গেল। তখন এই সোহেল আর এই শিমুল দুজনেই বেশ অবাক হয়েছে, কি ব্যাপার, এত রাতে একটা লোক গেল, তাও আবার এই 2টো আড়াইটার সময় সে গোরস্থানে কি করে?
সে গোরস্থানে কী করে, এবং গোরস্থানে যদিও যায় সে এক লাফে এত উঁচু দেয়াল কীভাবে পার হলো, এ নিশ্চয়ই কোনো এক্সপার্ট চোর। তো তারা দুজনেই মিলে, সোহেল এবং শিমুল, এই দুজনে মিলে মানে যুক্তি করলো যে এই লোকটা যেহেতু গোরস্থানে গেছে, এ নিশ্চয়ই লাশের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে মেডিকেল কলেজ ছাত্রদের কাছে সম্ভবত বিক্রি করে। তো চল গাড়ি থামা, আজকে আমরা এই দুজন মিলে এই চোর ধরব। আর যদি এই চোরটা ধরতে পারি, এই নানিবাড়ি অঞ্চলে আমাদের দুজনের খুব নাম হয়ে যাবে, তা আবার লাশ চোর। তো এই কথা মনে করে তারা গাড়ির লাইট বন্ধ করে, ইঞ্জিন বন্ধ করে দিয়ে সেখানে যাবার সিদ্ধান্ত নেয়। তো একটি পর্যায়ে তারা বাইক রাস্তায় রেখে আস্তে 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 দুজন পা টিপে টিপে সেই গোরস্থানের কাছে আসে। গোরস্থানের কাছে এসে যেহেতু লাইট আছে, তো এই দুজন মিলে গোরস্থানের দেয়ালের নিচ দিয়ে, যেহেতু একটু ছিল, এই নিচ দিয়ে তারা গোরস্থানের প্রাচীর ভিত করে গোরস্থানের ভিতরে ঢোকে। প্রথম উকি দেয় যে দেখি ওই লোকটা আসলে কি করতেছে। তখন এরা উকি দিয়ে দেখে যে নর্মালি ওই লোকটি একটি কবরের উপরে বসে আছে, বসে কি যেন করার চেষ্টা করতেছে। তো এই সোহেল এবং শিমুল এই জিনিসটা দেখে ওই লোকটির পিছন সাইড থেকে, মানে পিছনের সাইড থেকে দেখে, সামনে বোঝা যাচ্ছিল না যে কি করতেছে। তো তারা দুজনে মিলেই সিদ্ধান্ত নেয় যে তাহলে তো দেখতে হবে, এই লোক নিশ্চয়ই লাশ চুরি করতেছে। তো আমরা তাহলে এই লাশ চোরটাকে ধরব। যেহেতু এটা আমাদের নানা বাড়ি, যদি আমরা এই লাশ চোরটা ধরতে পারি তাহলে আমাদের সম্মানটা অনেকাংশে বেড়ে যাবে। তো এই কথা চিন্তা করে তারা দুজনেই একসঙ্গে সিদ্ধান্ত নেয়, শিমুল চল আমরা দুজন যাই, যে দেখি এই লোকটি গোরস্থানের মধ্যে কি করে। তো যেই বুদ্ধি সেই কাজ, তারা যেহেতু গোরস্থানের কাছে চলেই গিয়েছে, তখন তার অপর সাইডে যাবার সিদ্ধান্ত নেয় দুজন মিলে। তো সাইড দিয়ে কোল ঘেঁষে আস্তে 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 পা টিপে টিপে আগায়, যেন পাতার কোনো মর্মর আওয়াজ, কোনো শব্দ না হয়। তো তারা অনেক কষ্ট করে সেই গোরস্থানের অপোজিট কর্নারে যায়। যাবার পরে দুজনে মিলে ওই উঁচু দেয়ালের কাবে দাঁড়িয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে যে লোকটি আসলে করতেছে। তো জ্যোৎস্না রাত এবং সেই সাথে গোরস্থানের একটি লাইট ওইখানে ভালোভাবেই আলো আছে ওই লোকটার উপর পড়ছে। তো যেহেতু তারা ওইখানে উঁকি দিয়েছে, সে এমন একটি বিষয় দেখে যেই জিনিসটা দেখার জন্য তাদের দুজনের কেউই প্রস্তুত ছিল না, এবং তারা কল্পনাও করতে পারেনি যে এখন তার সাথে এই রকম জিনিস সে দেখবে। এখন দেখে সেই আগন্তুক লোকটি কবর থেকে একটি লাশ বের করে সেই লাশের কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো এই জিনিসটা দেখে ওদের দুজনের ভিতরে একজন, মানে যে শিমুল, সোহেলের বন্ধু, ও বক্রি বমি করে দেয়। তো বমি যখনই করে তখন ওই লোকটি একদম রক্তবর্ণ চোখে এই সোহেল এবং শিমুলের দিকে তাকায়। যেহেতু দেখে ফেলেছে, তখন তারা মানে ওইখান থেকে আল্লাহু আকবার বলে একটা চিৎকার করে দুজনে হন্য হয়ে দৌড় দেয়। দৌড়ে এক পর্যায়ে তারা গাড়ির পিছনে চলে আসে, এবং পিছন থেকে তারা লক্ষ্য করে সেই জিনিসটা ব্যাঙের মতো লাফায় তাদের দিকে ছুটে আসতেছে। তো তারা কোনো মতে সেই গাড়ির কাছে আসে, এসে কোনো মতে গাড়ি স্টার্ট করে আল্লাহু আকবার দোয়া মানে বলতে বলতে দেয় টান। এক টানে গাড়ি, তখন গ্রামের রাস্তা যেহেতু জোরে চালাতেও পারছে না, সর্বোচ্চ ওই অবস্থাতে তারা নাকি 70 কিলোমিটার বেগেও গাড়ি চালিয়েছে। তো কিছুক্ষণ পরে শিমুল যেহেতু পিছনে বসেছিল, সে ফলো করে দেখে সেই লোকটি আর সেই 5 ফুট 6 ইঞ্চির সাইজ নেই, সে কমসে কম 20 থেকে 25 ফুট লম্বা উঁচু হয়ে গেছে, এবং বড় বড় পা করে তাদেরকে ধরার জন্য এগিয়ে আসতেছে। তো তারা প্রচণ্ড ভয় দোয়া কালামা পড়তে পড়তে গাড়ি চালায়। এক পর্যায়ে তারা তাদের সেই নানি বাড়ির উঠানে যে জোরে এক চিৎকার মারার পরে তখন তাদের বাড়ি থেকে মানুষজন বের হয়ে আসার পরে দুজনেই সেন্সলেস হওয়ার এক পর্যায়ে তাদেরকে ঘরে নিয়ে যাওয়া হয়। ঘরে নিয়ে যাওয়ার পরে
এই দুইজনের জ্ঞানই ফেরে পরের দিন সকালবেলা, যখন হুজুর টুজুর এনে ঝাড়াঝাড়ি করা হয় তখন পরের দিন সকালে দুজনে জ্ঞান ফেরার পরে তখন এই পুরো ঘটনাটি সোহেল বলে। কিন্তু তারপরে শিমুল 10টার দিকে শিমুলের জ্ঞান ফিরেছিল, তো তাদেরকে সেখান থেকে শিমুলের বাড়ির লোকের ফোন দেওয়া হয়। তারা এসে শিমুলকে নিয়ে যাওয়ার পরে বিকেলের মধ্যে আসরের নামাজের পরে এই শিমুল নাকি মারা যায়। তো এতটাই ভয় পেয়েছিল লিসেনার যে ভয়ের কারণে এই শিমুলটি মারা যায়। এবং এই সোহেল ভাই এখনও বেঁচে আছে। উনি বর্তমানে আপনার একটি বেসরকারি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে জব করছে। তো তার অনুমতি পাওয়ার পরেই আসলে এই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো এখানে একটি শিক্ষণীয় বিষয় লিসেনার, যে আমরা এইটা জানলাম যে এইরকম লাশখোর জিন কিন্তু আমরা অনেকেই অনেক গল্পে শুনেছি, বিভিন্ন স্টেজে শুনেছি। তো এটা আসলে সত্য কথা। তো রাতের বেলায় আমরা আসলে যখনই বাইরে চলবো একটু সাবধান চলাফেরা করব, আর সবসময় পবিত্র থাকার চেষ্টা করব। তো যাই হোক লিসেনার, প্রথম গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই গল্পটিকে শেয়ার দিবেন, এবং আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, এবং যারা আমার আইডিতে এখনও ফলো দেননি অনুগ্রহ করে ফলো দিবেন। তো লিসেনার, আমরা এই দ্বিতীয় নং পর্বের চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনাতে।